অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা, 3 দিন পর পঞ্চগড় থেকে 10 জনকে ফেরত। এবার নওগাঁ শূন্য রেখায় 25 জন। সম্পর্ক পুনরুদ্ধারে পুশিং চেষ্টা বন্ধের আহ্বান ঢাকার। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। মস্কোতে খলিল লাভরভ বৈঠক। বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা। আমদানি রপ্তানির আড়ালে অস্ত্রোপচার ঠেকানো কঠিন হলেও সচেষ্ট সরকার। সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী। গুজব রোধে সাইবার সুরক্ষা আইনে আনা হচ্ছে সংশোধনী। এবং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ে মরিয়া মেসি, রোনালদো, মদ্রিচ। এখনও মাঠের অনুশীলনে নামেননি নেইমার। মহাকাশ প্রযুক্তির সহায়তায় চোটমুক্ত হওয়ার চেষ্টায় সেলেসাও স্টার। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। একের পর এক পুশিং চেষ্টা ঘিরে বিভিন্ন সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় 3 দিন পর পঞ্চগড় সীমান্তের শূন্য রেখা থেকে নারী শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। নওগাঁ সীমান্ত দিয়ে 3 ঘন্টা ধরে দফায় দফায় 25 জনকে পুশিনের চেষ্টা হলেও রুখে দিয়েছে বিজেপি ও গ্রামবাসী। তাদের রাখা হয়েছে শূন্য রেখায়। লালমনিরহাট সীমান্ত দিয়ে 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টায়ও ব্যর্থ করে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে পুশিন বা জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। চলতি মাসেই ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় সহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অন্তত 20টি পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বেশ কিছু জায়গায় নারী শিশুদের সীমান্তের শূন্য রেখায় অসহায় অবস্থায় ফেলে রাখে বিএসএফ। এর মধ্যে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে খোলা আকাশের নিচে 10 জনকে বসিয়ে রাখা হয়। 3 দিন পর রোববার রাতে তাদেরকে ফেরত নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, রাতের আধারে আলো নিভিয়ে ওই 10 জনকে সরিয়ে নেওয়া হয়। কালকে হঠাৎ করেই তাদের দীর্ঘ সময় লাইট বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এক সময় তারা গেটের ভিতরে তাদেরকে নিয়ে যায়। সকালবেলা দেখি এখানে নাই। এখন পরিস্থিতি ভালো আছে, ইন্ডিয়ান বিএসএফও এখন নাই, উত্তেজনা নেই। রাতে 2:40-এর দিকে ওরা ওই প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। আমাদেরকে জানিয়েছে, আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে আবার অন্য কিছু না করে। রোববার রাত 10টা থেকে 3 ঘন্টা ধরে অন্তত 10 বার 25 জনকে নওগাঁর নিতপুর সীমান্ত দিয়ে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে তা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে পুনর্ভবা নদীর শূন্য রেখায় অবস্থান করছেন তারা। ইন্ডিয়ার লোকজনকে রেখে দিয়েছে শূন্য রেখায়। ওনারা বাংলাদেশে ঢোকার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে। বিএসএফ আসছিল এই গাছের এখানে। ওরা লিয়ানে প্রায় 20 থেকে 25 জন ইন্ডিয়ান নাগরিক এনে তারা পুশিনের চেষ্টা করেছিল। আমরা গ্রামবাসী বিজেপি মিলে আমরা প্রতিরোধ করেছি। বাংলাদেশ বিজেপি জানার পরে এবং এলাকাবাসী সবাই মিলে একসাথে প্রতিরোধ করে তারা পুশিন করতে ব্যর্থ হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তেও জোরদার করা হয়েছে টহল। 2 দিন আগে হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করলে রুখে দেন বিজিবি সদস্য ও গ্রামবাসী। লালমনিরহাট সীমান্ত দিয়ে বারবার পুশিনের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। রোববার রাতেও 50 থেকে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে পুশিনের নামে সীমান্তে চলছে মানবাধিকার লঙ্ঘন। আইনের তোয়াক্কা করছে না বিএসএফ, বলছেন বিশ্লেষকরা। আর পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর সাফ কথা, কোনোভাবেই বরদাস্ত করা হবে না পুশিন। সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। করলে ফায়ার করতে বাধ্য হব, সাবধান, হুঁশিয়ার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ অবস্থায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি বিএসএফ বৈঠক, যেখানে আলোচনায় অগ্রাধিকার পেতে পারে পুশিন ইস্যু। সীমান্তে অস্থিরতা উভয় দেশের জন্য ক্ষতিকর দাবি করে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সংকট প্রকট হয়েছে। খুবই ব্লেটেন্ট বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি এবং সেটাকে উপজীব্য করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। কিন্তু এই যে তথাকথিত অবৈধ বাংলাদেশি তারা খুঁজে বের করেছে, এবং এর মধ্যে অবৈধ বাংলাদেশি থাকতেও পারে, আমি জানি না, ভেরিফিকেশন হওয়া প্রয়োজন।
এটি ফেরত পাঠানোর আন্তর্জাতিক স্বীকৃত অনেক পদ্ধতি আছে এবং সিভিলাইজ অনেক পদ্ধতি আছে যেটি অন্যান্য রাষ্ট্র অনুসরণ করে, ভারতও সেটি করতে পারত। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে থাকে, আমরা তাদের নিব, কিন্তু প্রমাণ সাপেক্ষে, এবং সেটা আমরা করব। অশান্ত সীমান্ত কোনোদিনই আমাদের জন্য কারোর জন্য শুভকর হবে না। পুশিন বন্ধে দিল্লিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুবা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব পড়তে পারে। কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা, যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পুশিন নিয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে ঢাকা। বুলবুল রিজা, সময় সংবাদ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, টিআইবির এমন দাবি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। টিআইবি রিপোর্টটা আমার সামনে নাই, আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিংয়ের উপরে। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। আর পত্রিকান্তরে অনেক খবর প্রকাশিত হয়, সেগুলো আমরা অবশ্যই নজরে আনি এবং সেগুলো খোঁজখবর নেই। প্রত্যেকটা ঘটনা যে সঠিক সেরকম বলা যাবে না। 3টা ঘটনার প্রেক্ষিতে আমি আইজিপি এবং এডিশনাল আইজিপি সবাই মিলে উপস্থিত থেকে তাদেরকে স্বীকৃতি এবং সম্মাননা দিচ্ছি। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। সোমবার মস্কোতে দ্বিপাক্ষিক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। এছাড়া আলোচনায় উঠে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ও। সরকার গঠনের পর প্রথমবার রাশিয়া সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধি দল। এ সময় দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। উঠে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ও। বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, জ্বালানি ও সামরিক খাতে রাশিয়ার সহযোগিতা প্রশংসনীয়। এছাড়া রূপপুরে উদ্বোধনের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে আশাবাদী। জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি, বহুপাক্ষিক কূটনীতি শক্তিশালী করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত ও জটিল হয়ে উঠছে, এজন্য বহুপাক্ষিক কূটনীতি আরও শক্তিশালী করা আবশ্যক। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিক্সের সদস্য হিসেবে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। নতুন সদস্য অন্তর্ভুক্তি বর্তমানে স্থগিত রয়েছে। স্থগিতাদেশ শেষ হলে এশিয়ার গুরুত্বপূর্ণ দেশটির আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনা করব। বৈঠকের আগে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গ করা অজ্ঞাত সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জানাবো আসছে বাজেটের খবর।
আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার বিকেলে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনা হচ্ছে, শাস্তির বিধানেও আনা হচ্ছে পরিবর্তন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের প্রশ্ন করেন। প্রতি বছর আমদানি রফতানির আড়ালে পাচার হচ্ছে $8 বিলিয়ন। সংসদে এমন তথ্য তুলে ধরে পাচার বন্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বছরে $130 বিলিয়ন বিশাল আমদানি রফতানি বাণিজ্যের মধ্যে কোন পণ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে সেটা বের করা কঠিন, তারপরও সচেষ্ট আছে সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা? প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। অনলাইনে মানহানিকর অপতথ্য রোধে সরকারের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন 2026 নামে আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধানে আনা হবে পরিবর্তন। ফেসবুক কর্তৃপক্ষকেও আইনের বিধানে রাখা হবে। সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। গুজব, অপতথ্য, মানহানি এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মেটা বলেন বা টুইট বলেন, আরো যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিক মতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেসার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ শুধু সরকারি দলের এমপিদের দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে মন্ত্রী জানান, শিগগিরই বিরোধী দলের এমপিদেরও বরাদ্দ দেওয়া হবে। কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। এদিকে বিদেশে যেতে কর্মীদের হয়রানি প্রতারণা বন্ধ ও প্রবাসীদের সহায়তায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে, আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। এদিকে অধিবেশন শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ জানান, বিরোধী দল তালিকা দিলে চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। বিরোধী দলীয় নেতৃবৃন্দ হয়তো তাদের নাম দিলে আমরা কাজ শুরু করে দেব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কল্যাণ রাষ্ট্র গড়ার পথে বাস্তবায়নযোগ্য হিসাব নিকাশ নিয়েই আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। 8% নিচে মূল্যস্ফীতির বিপরীতে 6.5% প্রবৃদ্ধি নিয়ে সাজানো বাজেট ব্যয়েও থাকবে গুণগত পরিবর্তনের নির্দেশনা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির আরও জানান, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বাড়িয়ে 5% উন্নীত করা হবে। কর্মসংস্থান নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই বাংলাদেশকে সত্যিকার মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেমন ঋণ মওকুফ করে স্বস্তি দেওয়া হয়েছে কৃষকদের, তেমনি ফ্যামিলি সহ বিভিন্ন কার্ড সুবিধা দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। কল্যাণ রাষ্ট্রের ভিত্তি জনাব তারেক রহমানের দিয়ে শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর এই চলার পথে আসছে বাজেটেও থাকবে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের নির্দেশনা। সংকট থেকে উত্তরণের সকল কর্মসূচি আগামী বাজেটে থাকবে। যে ফ্যামিলি কার্ড 2500 টাকা, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয় এবং এটাকে বাড়ানো হবে সার্বজনীনভাবে, ঠিক একই কায়দায় অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হবে। সময় সংবাদকে দেয়া এই সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে গুরুত্ব দিতে চায় সরকার। গল্প শুনতাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, 60% তো চলে গেছে, কোনো কিছুই হয়নি। আমাদের কর্মসংস্থান করতে হবে। তো কর্মসংস্থানটা হবে কোত্থেকে? উৎপাদন করতে হলে তো বিনিয়োগ দরকার। বিনিয়োগ, উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে। চাই যে কিভাবে স্বনির্ভরতা আমদানি নির্ভর না থাকে এবং শিল্পায়ন ঘটে,
এবং আমাদের রপ্তানি আরও বাড়ে। বিনিয়োগকে উৎসাহী করতে রাখা হবে রাজস্ব নীতির ধারাবাহিকতা। বিনিয়োগ করতে কি লাগে? প্রথম লাগবে নীতির ধারাবাহিকতা। আমার তো জ্বালানি সমস্যা আছে, আমার তো বিদ্যুৎ লাগবে, তা না হলে কলকারখানা গড়ে উঠবে কিভাবে? অর্থায়ন লাগবে। এই সুদের হার দিয়ে বন্ধ কলকারখানা চালু হবে কিভাবে? এইগুলোর প্রতিটাই কিন্তু আগামী বাজেটে নিশ্চিত করা হবে। শিক্ষা স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাবে আসছে বাজেটে। মানবিক রাষ্ট্র যদি করতে হয় তাহলে দুটো পরিবর্তন তো হতে হবে ন্যূনতম। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় রকমের গুণগত পরিবর্তন দরকার। সেই জন্যই উল্লেখ করা হয়েছে ধারাবাহিকভাবে ৫% পর্যন্ত মোট দেশজ উৎপাদনের শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির বাংলাদেশ গড়তে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% নেয়ার পাশাপাশি মূল্যস্ফীতিকে ৮% নিচে আটকে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। ধরে নিয়েছি যে এখন অর্থনীতির প্রবৃদ্ধি ৪ থেকে ৪.২ হবে, আর আগামী বছর আমরা নির্ধারণ করেছি এটা ৬.৫% যাবে। এই কথা সবারই জানা আছে যে উন্নয়নশীল বিশ্বে আর উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হার এক হবে না, এই পার্থক্য মাথায় রাখতে হবে। বাজেটে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের পথ নকশা থাকবে ২০২৬-২৭ অর্থ বছরের উত্থাপিত জাতীয় বাজেটে। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধরপুর শোধনাগার থেকে প্রথম ধাপে 50 কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে যুক্ত হবে আরও 50 কোটি লিটার। সোমবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের 97% কাজ সম্পন্ন হয়েছে। ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখবেও বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই উৎস নিশ্চিতে মেঘনার পানির শোধনের এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশা মন্ত্রীর। পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ডে একটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছে। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। এখনো ব্যবহারিক পরীক্ষা চলমান থাকলেও 20 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ের সংসদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে 4টি নতুন বিষয়। এদিকে জুলাই থেকে প্রাথমিকে স্কুল ড্রেস, ব্যাগ এবং জুতা বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। এখনো চলছে ব্যবহারিক পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 18,57,344 জন। এসএসসি পরীক্ষা পুরোপুরি শেষ না হলেও শিক্ষামন্ত্রী জানান ফল প্রকাশ করা হবে 20 জুলাই। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরও জানান, আগামী বছর 7 জানুয়ারি থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। মন্ত্রী জানান, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয়। পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী জুলাই থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা মোজা দেয়া শুরু হবে। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। আগামী জুলাই আগস্টের ভিতরে আমরা পাইলটে যাচ্ছি। এই পাইলটে পাট মন্ত্রণালয় থেকে 5 লক্ষ
পাটের স্কুল ব্যাগ প্রদান করবে, ইউনিফর্ম এবং জুতো স্টুডেন্টসদের কাছে প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, সেখানে এলজিআরডি মন্ত্রণালয় থেকেও বড়ভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 1 লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস সহ বিভিন্ন সামগ্রী দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়ার পরই 8 দিন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জনস্বার্থে সরকার যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও জানান তিনি। এছাড়া হামের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দেওয়া হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার জবাব পাওয়ার পরেই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই নেওয়া হবে ব্যবস্থা। বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে। জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার জুন 20 পর্যন্ত দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আক্রান্তের হার কমিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। সেন্ট্রাল স্টোরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও 20 থেকে 25,000 স্যালাইন মজুত রয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। আমার রোগী আছে, আমাকে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বাজেটে নতুন বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে রাজধানীর বাসাব বৌদ্ধ মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা ও আলোচনায় যোগ দিয়ে কথা জানান তিনি। বলেন, দায়িত্ব গ্রহণের অল্প দিনের মধ্যেই প্রধানমন্ত্রী যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন, তবে একটি গোষ্ঠী দেশকে বিভিন্ন খাতে নিয়ে ধর্মভিত্তিক সংকট সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি বিপ্লবী দল নয় উল্লেখ করে দলটির মহাসচিব জানান, সব ধর্মের অধিকার রক্ষায় বিশ্বাস করেন তারা। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা রেইনবো স্টেট করতে চাই, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 3,08,924 কোটি টাকা, যা গেল অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, বাড়ানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ। 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 3,08,924 কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের প্রায় 33.5%।
এর মধ্যে 16.7% বরাদ্দ পেয়ে তালিকার শীর্ষে পরিবহন ও যোগাযোগ খাত। বরাদ্দ দেওয়া হয়েছে 50,092 কোটি টাকা। মোট বরাদ্দে 15.86% পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে শিক্ষা খাত। বরাদ্দ পেয়েছে 47,591 কোটি টাকা। বেড়েছে স্বাস্থ্য খাতের বরাদ্দ, 35,530 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রস্তাবিত এডিপিতে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 10.9% বরাদ্দ দেওয়া হয়েছে টাকার হিসেবে, যা দাঁড়ায় 32,691 কোটি টাকা। আর এডিপির মোট বরাদ্দে 3.61% পেয়েছে কৃষি খাত। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটেও সাধারণ মানুষের উপর বাড়ছে করের বোঝা। চলতি অর্থ বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে 38,000 কোটি টাকার বেশি ভ্যাট আদায়ের লক্ষ্য দেওয়া হচ্ছে এনবিআরকে। আয়কর খাতে 2,23,000 আর আমদানি রফতানি শুল্কে 1,57,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব পড়তে যাচ্ছে সংস্থাটির কাঁধে। এমএস আরিফিনের রিপোর্টে বিস্তারিত। বাজেট বাস্তবায়নে যে অর্থের দরকার হয় তার সিংহভাগ বা প্রায় 38% বেশি আসে মূল্য সংযোজন কর ভ্যাট থেকে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 2,23,480 কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্য পাচ্ছে এনবিআর, যা চলতি অর্থ বছরের চেয়ে 38,850 কোটি টাকা বেশি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37% আয় করতে চায় এনবিআর, যার আকার হতে যাচ্ছে 2,23,480 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,730 কোটি টাকা। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকার বেশি। এই চলতি অর্থ বছরের তুলনায় লক্ষ্যমাত্রা বাড়ছে 27,300 কোটি টাকা। খুব ভালোভাবে আসছে। তবে কর প্রশাসনের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে শুধু লক্ষ্য বাড়িয়ে রাজস্ব আদায়ে গতি ফিরবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার রাজস্ব আহরণ বাড়ানোর যে উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করছে, এবার সরকার একটা বিগ পুশ দিচ্ছে, কিন্তু বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ আপনার রাতারাতি বাড়াতে পারবেন না। রাজস্ব আহরণ বাড়ানোর জন্য আপনাকে খুব মানে ধীরে ধীরে কাজ করতে হবে। আপনার কর জাল বাড়াতে হবে, কিন্তু করের পরিমাণ যদি আপনি বাড়িয়ে দেন, যারা রেগুলার ট্যাক্স পেয়ার তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। এবং বাংলাদেশে যারা ট্যাক্স দিচ্ছে তারা প্রতি বছরই দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারকে ভ্যাট ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 2026-27 অর্থ বছরে মোট 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পেতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরে জাতীয় গ্রিডে 650 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে চায় জ্বালানি বিভাগ। লক্ষ্য পূরণে 38টি কূপ খনন এবং 8টি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংকট কাটাতে 2030 সালের মধ্যে 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাসের নতুন সম্ভাবনা তৈরি করতে চান নীতি নির্ধারকরা। তবে গ্যাস অনুসন্ধানে অতীতে অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও পরে তা ব্যর্থ হয়। সে কারণে বাপেক্স পেট্রো বাংলাকে গতিশীল করার পাশাপাশি যথাসময়ে অর্থ ছাড়ের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্টে বিস্তারিত। গ্রাহক পর্যায়ে দাম কিংবা সরবরাহ দুই ক্ষেত্রেই এখনো ধুঁকছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমদানি নির্ভরতার ঝুঁকি কতটা, ইরান ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকটে তার মূল্য দিয়েছে গোটা দেশ। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি, বিপরীতে সরবরাহ মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় 1,000 মিলিয়ন ঘনফুটের যোগান আসে আমদানি করা এলএনজি থেকে। তবে শঙ্কার বিষয় হচ্ছে বছর ব্যবধানে 150 মিলিয়ন ঘনফুট হারে কমছে দৈনিক উৎপাদন। সংকটময় এই অবস্থা কাটাতে নতুন আধার অনুসন্ধানে নজর দিচ্ছে জ্বালানি বিভাগ। আসছে অর্থ বছরের লক্ষ্য 46টি কূপ খনন ও সংস্কার করে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা। এভাবে ধাপে ধাপে 2030 সালের মধ্যে 129 কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে 1,500 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা জাগতে পারে। 50টা কূপ এবং 100টা কূপ, দুটো প্রজেক্ট আছে আমাদের। এই কূপগুলো খননের কার্যক্রম কিভাবে আরও গতি সঞ্চার করা যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি সহসাই দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে অতীত অভিজ্ঞতা বলছে উচ্চাভিলাষী অনেক পরিকল্পনা হুঁচট খেয়েছে বারবার। প্রকল্প অনুমোদন আর অর্থ ছাড়ে ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায় কূপ খননে।
দেশের জ্বালানি অনুসন্ধানে নানা সময়ে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তবে বাস্তবায়নের বেলায় সেসব অনেক ক্ষেত্রেই থেকে গেছে কাগজে কলমে। এমন অবস্থায় জ্বালানি অনুসন্ধানে নতুন করে যে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে সেসব বাস্তবায়নে পাপেক্স পেট্রোবাংলার গতিশীল ভূমিকার পাশাপাশি সরকারের নীতি সহায়তার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাপেক্স সহ আর 3 কোম্পানিকে তাদের যত রকমের সক্ষমতা উন্নয়ন করা লাগে সব করতে হবে, এবং তাদের পেছনে বাঘ ছেড়ে দিলে যেমন কোনো ব্যক্তি জীবনে কোনো দিন দৌড়ায়নি সে অলিম্পিকের রেকর্ড ব্রেক করবে। যদি এইসব কোম্পানিগুলো ব্যর্থ হয় তাদের চাকরি চলে যাবে, তাদের হাতে টার্মিনেশন লেটার ধরাই দেবে। যারা প্রফেশনাল, কারিগরি দক্ষ, স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে সেই প্ল্যান অনুযায়ী তাদেরকে চলতে বাধ্য করুক। ডিপিপি বলা হয়, সেটার অনুমোদন প্রক্রিয়া অনেক বেশি, সেটার প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক বেশি, এখানে কিন্তু অনেক বিলম্বিত হয়। এই যে আমলাতান্ত্রিক ব্রিটিশ আমলের সিস্টেম, এইটা তো চলতে পারে না। সেই ফ্লেক্সিবিলিটিটা তো বাপেক্সকে দিতে হবে। এটা যদি থাকে তখন কিন্তু ওই দেখা যাবে যে কাজের যে গতি কিন্তু আরো বাড়বে। জ্বালানি বিভাগ অবশ্য বলছে পাপেক্সকে শক্তিশালী ও অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে বিদ্যমান 5টি রিগ বা খনন যন্ত্রের পাশাপাশি নতুন করে আরও 2টি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মশক নিধন বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান কোনো কাজ না করলে কর্পোরেশনের কর্মচারীদের চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। নাগরিক সেবা কার্যক্রমকে কার্যকর করতে সোমবার বিকেলে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে গণশুনানিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মাদকের সঙ্গে জড়িতদের আশ্রয় প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানান সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আর রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট, এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। মাদককে মিনিমাম আশ্রয় প্রশ্রয় যারা দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাতা বৃদ্ধি, বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান সহ 6 দফা দাবি পূরণের বিষয়ে সরকারের আশ্বাস মেলার পর চলমান কর্মবিরতি এবং ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে মতবিনিময় সভা করেন চিকিৎসক প্রতিনিধিরা। সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়। FCPS পার্ট 1 এবং MDO ও MS ফেজ 1 পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থীর নিয়মিত মাসিক ভাতা প্রদান, পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা আনুপাতিক হারে বাড়ানো, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, BCS স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আশ্বাস দেয়ায় চলমান কর্মসূচি 7 দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সমস্যার সমাধান করা সম্ভব, তো আমার বিশ্বাস যে আমরা এই আলোচনা আরও আমরা অব্যাহত থাকবে এবং ওনাদের এই দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন নিশ্চয়তা আমরা দিচ্ছি। আমরা ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, কারণ আমাদের সবারই উদ্দেশ্য হলো আমাদের যে মানুষগুলো চিকিৎসা সেবার জন্য আসে তাদের যেন চিকিৎসা সেবা ব্যাহত না হয়। একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং স্যারদের আশ্বাসের ভিত্তিতে আমরা 7 কর্মদিবসের জন্য আমাদের যে কর্মবিরতি চালু ছিল এবং আমাদের স্টুডেন্টদের যে ক্লাস বর্জন কর্মসূচি ছিল সেটা 7 কর্মদিবসের জন্য স্থগিত করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আনন্দকে প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রাণবন্ত ঈদ আনন্দ আড্ডা আয়োজন করা হয়। স্থানীয় সময় রবিবার বিডি কমিউনিটি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সিডনির বিভিন্ন এলাকা থেকে আসা বাংলাদেশের শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি নেতারা অংশ নেন। এই আয়োজনে স্বজনদের কাছে পাবার অনুভূতি এনে দিয়েছে বলে জানান অনেকে। আয়োজকরা জানান সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন শক্তিশালী করতে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মালয়েশিয়ার ঐতিহাসিক মেলাক্কা রাজ্যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনী 2026। বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় এবং মালয়েশিয়া সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় রোববার মালয়েশিয়ার ঐতিহাসিক মেলাক্কা রাজ্যে বসে প্রবাসী বাংলাদেশিদের চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী 2026-এর আসর। বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসু এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য পরিচালিত সুরক্ষা ও কল্যাণমূলক বীমা স্কিম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। প্রবাসী কর্মীদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। হাইকমিশনার কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা নিশ্চিত করতে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের প্রতি বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক বীমা স্কিমে নিবন্ধনের আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে এবং সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে প্রবাসীদের উৎসাহিত করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসু ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ডক্টর শিবানন্দা রাজা সাতগুনাম। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের শ্রম মিনিস্টার সহ বিভিন্ন রেমিটেন্স হাউসের প্রধানরা বক্তব্য রাখেন। উৎসবের সমাপনী পর্বে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এবার খেলার খবর। মেসি, নেইমার, রোনালদো, মদ্রিচ প্রত্যেকেই খেলছেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে এই ফুটবল গ্রেডদের মধ্যে কেবল নেইমারই এখনও নামেননি মাঠের অনুশীলনে। তবে থেমে নেই ব্রাজিলের পোস্টার বয় নাসার। বিশেষ ট্রেডমিলে করছেন চোটমুক্ত হওয়ার চেষ্টা। প্রথম ম্যাচের আগে ফিট হওয়ার আশা সেলেসাও স্টারের। চুলে ড্যাশিং, হেয়ার কাটিংয়ে বিশ্বকাপের জন্য গ্ল্যামারাস লুক, স্টাইলে বরাবরই নেটিজেনদের কাছে আলাদাভাবে নজরে আসেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাচ্ছেন এই সেলেসাও তারকা। তবে ভুললে চলবে না, নেইমার আর ইনজুরি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ইনজুরির করাল গ্রাস প্রায় সময়ই চোখ রাঙিয়েছে এই তারকা খেলোয়াড়ের জীবনে। বিশ্বকাপ ক্যাম্পের 10 দিন আগে ডান পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়ে নেইমারের, যে কারণে খেলা হয়নি একটি প্রস্তুতি ম্যাচও। এখনও অনিশ্চিত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে। তার শরীরের কিছু ফিটনেস পরীক্ষা শেষে চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই কেবল মাঠে নামানো হবে নেইমারকে। কোচ আনচেলত্তিও নেইমারকে খেলানো নিয়ে আশাবাদী, কিন্তু নেইমার নিজে আশাবাদী তো? উত্তরটা সম্ভবত হ্যাঁ, কারণ নিজের শেষ বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে মরিয়া এই সুপারস্টার। প্রথম ম্যাচে মাঠে নামার লক্ষ্যে অনুশীলন করছেন নাসার তৈরি বিশেষায়িত ট্রেডমিলে। অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে দৌড়ে পেশিকে গতিময় করার চেষ্টা করছেন তিনি। নাসার এই বিশেষ ট্রেডমিলে দৌড়ালে চাপ পড়ে না পেশিতে, অনুশীলন করা যায় নিরাপদে, আর রিকভারিটাও হয় দ্রুত। হেক্সা মিশনে নামার আগে নেইমারের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলেসাও ম্যানেজমেন্ট। পুরো ফুটবল বিশ্বের নজর এখন তার মেডিকেল রিপোর্টের দিকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্বকাপের আয়োজক কানাডা টরন্টো। বিশেষ করে শহরের কেন্দ্র নাথান ফিলিপস স্কয়ারে বিশ্বকাপের আগের শেষ ছুটির দিনে বসেছিল ফুটবলের আসর। এমন আয়োজন বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। একই দলে দুজন মেসি, সেই দলেই রোনালদো, আবার বিপক্ষ দলেও আছেন মেসির সঙ্গে নেইমারও। ফুটবল দুনিয়ার সব মহাতারকা যেন নিজেদের কয়েকটা কপি নিয়ে হাজির হয়েছেন টরন্টোর নাথান ফিলিপস স্কয়ারে। পাশাপাশি দুটি টার্ফ চলছে তুমুল উত্তেজনা। একপাশে খুদে ফুটবলাররা নিজেদের পছন্দের তারকার জার্সি গায়ে, অন্য পাশে একটু বড়রা। আবার চারিদিকে দর্শক, হাততালি, উল্লাস। রোববার ছুটির দিনে সারাদিনই এমন ব্যস্ততায় কেটেছে পুরো চত্বর, যেন ঘরের মাঠে বিশ্বকাপ উদযাপনের এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। এখানে খেলতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে বিভিন্ন দেশের সবাই মিলে খেলাটাই আনন্দের।
আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, ও খুব আনন্দ নিয়ে খেলছে। এখন মনে হচ্ছে এদেশে বিশ্বকাপ হবে। সবাই মিলে বিশ্বকাপের আনন্দে মেতেছে, এটা দেখেই আমার খুব উৎফুল্ল লাগছে। আমিও বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেছি। পাশেই খালি জায়গায় চলছিল যেমন খুশি তেমন খেলো। ফুটবল নিয়ে দলে দলে বন্ধু, পরিবার কিংবা অচেনা কারো সাথে দল বেঁধে মেতেছে ফুটবল উৎসবে। সুযোগ পেয়ে সেই বল নিয়েই নানা কসরত দেখিয়েছেন অনেকেই। এই উৎসবে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। ফুটবলের এই মহাযজ্ঞ ঘিরে এমন আয়োজনে তারাও উচ্ছ্বসিত। একজন বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে এরকম একটা সুন্দর আয়োজন দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আর নাথান ফিলিপ স্কোয়ার তো এমনিতেই খুব ফেমাস, তার মধ্যে অন দ্য টপ অফ দ্যাট ওয়ার্ল্ড কাপের একটা ইমেজ, খুবই ফেস্টিভ একটা লুক, চারিদিকে মানুষজন, দে আর ফুল অফ কালার্স, লাইট অ্যান্ড লাফটার। সো আমার খুবই ভালো লাগছে। একটা উৎসবমুখর অবস্থা, খুব এনজয় করতে বাচ্চারা। সিটি অফ টরন্টোর উদ্যোগে বিশ্বকাপের পুরো সময় জুড়েই এমন উৎসব আয়োজন করার কথা রয়েছে। বছর, মাস কিংবা দিন পেরিয়ে হিসেবটা যেন এখন নেমে এসেছে ঘন্টায়। তাই তো ফুটবলের উন্মাদনা ক্রমেই যেন বেড়ে চলেছে বিশ্বকাপের এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। প্রবাসের সময় পর্যায়ে শস্য সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা, 3 দিন পর পঞ্চগড় থেকে 10 জনকে ফেরত। এবার নওগাঁর শূন্য রেখায় 25 জন। সম্পর্ক পুনরুদ্ধারে পশ্চিম চেষ্টা বন্ধের আহ্বান ঢাকার। ব্রিক্সের সদস্য হতে রাশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। মস্কোতে খলিলুর লাভরভ বৈঠক। বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা। এবং আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে কঠিন হলেও সচেষ্ট সরকার। সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী। গুজব রোধে সাইবার সুরক্ষা আইনে আনা হচ্ছে সংশোধনী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।